আমন্ত্রণ টিভির রাতের আয়োজন লেট এডিশনে সঙ্গে আছে আমি সালাউদ্দিন সাদি। আজকে আমরা বিষয় নির্ধারণ করেছি কতটা কাটলো মেঘ, এবং আজকে স্টুডিওতে আলোচনার জন্য অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছি। প্রথমেই আমি পরিচয় করে দিতে চাই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ স্যার। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি এসিটিভি স্টুডিওতে। পরিচয় করে দিতে চাই জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনাকেও এসিটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সাথে আলোচনার জন্য উপস্থিত আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। দুদু ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি এসিটিভি স্টুডিওতে। আলোচনার জন্য বিষয় নির্ধারণ করেছি কতটা কাটলো মেঘ। শুরুতে যেতে চাই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ স্যার। স্যার, আপনার কাছে জানতে চাই আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে শামীম ভাই বলছিলেন আগে যে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণ নিয়ে বাংলাদেশে হাতে গোনা 2-3 জন যারা আছে তাদের মধ্যে আপনি অগ্রগণ্য। আপনার কাছে স্যার জানতে চাই, এই যে আমি একটু সহজ করে যদি বলি স্যার, মনে করাই দিই স্যার, সম্পর্কে মেঘ জমেছে, এটি দূর করতে হবে, ভারতের পররাষ্ট্র সচিব বলেছেন, তার বিবৃতিতে বলেছেন। পাশাপাশি আমি যদি স্যার একটু বলতে চাই, বাংলাদেশের জন্য ভিসা সেন্টার দিল্লি থেকে স্থানান্তরের অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টা। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি যারা আছেন তাদের সাথে বৈঠকে এই অনুরোধ জানিয়েছেন। আসলে মেঘ কাটলো না ঘনীভূত হলো, কিসের আভাস দিচ্ছে স্যার? ধন্যবাদ। আমরা যদি পররাষ্ট্র সচিবের যেই বৈঠক হলো এবং তারপরে যেই বিবৃতি এবং মুখে যে বলা হয়েছে সবগুলোকে যদি সামনে আনি, যেটার উপর আমি বেশি গুরুত্ব দিচ্ছি সেটা হলো ভারতের দিক থেকে যদি প্রথমে বলি, সেটা হলো যে তারা যে লিখিত যে স্টেটমেন্টটা অলরেডি তাদের ওয়েবসাইটে যেটা দিয়েছে, একেবারে প্যারা বাই প্যারা দিয়েছে, সেটাকে যদি আমরা বিশ্লেষণ করি এবং সেটা বিশ্লেষণ করাটাই সঠিক হবে। সেটা হলো যে প্রথমেই তারা 5টা জিনিস হাইলাইট করেছে যে কি ধরনের বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চাচ্ছে। তার মধ্যে প্রথমটাই বলেছে ডেমোক্রেটিক, দ্বিতীয় বলেছে স্টেবল, তারপরে পিসফুল, তারপর প্রোগ্রেসিভ এবং ফাইনালি বলছে ইনক্লুসিভ। একটু বিশ্লেষণ করলে বোঝাই যাচ্ছে যে তারা নির্বাচনের রোড ম্যাপটা দেখতে চাচ্ছে, বা অন্য কথায় নির্বাচিত সরকার দেখতে চাচ্ছে। এটা স্পষ্টত প্রথম শব্দটাই বলে দেয় ডেমোক্রেটিক, কিন্তু একেবারে শেষে যখন আবার ইনক্লুসিভ বললো তাতেও বোঝা যাচ্ছে যে তারা নির্বাচনের জিনিসটাকে পরিষ্কার করতে চাচ্ছে। আরেকটা দিক মনে হয় তাদের দিক থেকে, যেহেতু বড় ধরনেরই একটা সমালোচনা তৈরি হয়েছে তাদের সোশ্যাল মিডিয়া, তাদের জনগণের মধ্যে, সেটা হলো সংখ্যালঘুদের বিষয়টা। সেটাও স্পষ্টত ওই স্টেটমেন্টে বলা হয়েছে যে তারা এটা রেইজ করেছে এবং তারা আশা করে যে ভবিষ্যতে বর্তমান সরকার এই ব্যাপারে নজর দিবেন এবং এটা সমাধানে আনবেন। আমি মনে করি বড় আকারে এই দুটোই তাদের মেইন একটা ছিল, যে কখন নির্বাচনের বিষয়টা কখন পরিষ্কার হবে আর মাইনরিটি রাইটসদের ব্যাপারে। বাংলাদেশ থেকে আমার মনে হয় যেটা আমরা কিছুটা ফরেন সেক্রেটারি নিজেও বলতে চেষ্টা করলেন, সেটা হলো যে বিগত প্রধানমন্ত্রী যে কথাবার্তা বলছেন সেটা তারা পছন্দ করছেন না, সেই জিনিসটা তারা খোলাখুলিভাবেই আলোচনায় এনেছেন এবং সেটা বলতে বলা হয়েছে। এখন জিনিসটা খেয়াল রাখা করে, যেহেতু আবার ইউরোপিয়ান ইউনিয়নের এই সময় আবার বৈঠক হলো এবং ভিসার কথাটা উঠল, সেটার কয়েকটা দিক আছে। একটা দিক আমি যেটা মনে করি যে বলার একটা বড় কারণ হলো যে বর্তমান যেই পরিস্থিতি তৈরি হলো, যেখানে ভিসা পাওয়াটাই মুশকিল হয়ে যাচ্ছে দিল্লিতে, তাতে অনেকেই ভুক্তভোগী হয়েছে। সেই জায়গায় একটা তাগিদও ছিল যে, এবং এটা নিশ্চয়ই বিভিন্ন জনগণের মুখেও শোনা গেছে যে এই মিশনগুলো যদি বাংলাদেশেই থাকতো তাহলে সুবিধা হতো। সেই জায়গায় আমার মনে হয় ইউরোপিয়ান ইউনিয়নকে যদি আমরা একটু দেখি, সেটা হলো যে 3টা বড় কারণে আমার মনে হয় তারা মানে সব মিশনগুলো এখানে নেই। আমি যদি ওইভাবে দেখি, যদিও আমার মনে 6টা না 7টা মনে আছে ঢাকায়, তার একটা বড় কারণ হচ্ছে ফিনান্সিয়াল কারণ। মানে ইউরোপের ওই অবস্থায় এখন নেই যে সব জায়গায় মিশন রাখা। দ্বিতীয়, লজিস্টিক্সের একটা ব্যাপার আছে, কারণ কোথায় থাকবে, ছেলেমেয়েরা কোথায় পড়াশোনা করবে, হেলথের ব্যাপার আছে, কোন হাসপাতালে, এইগুলোও কিন্তু খুবই তারা গুরুত্ব দেয়। আর একটা হলো যে
আমার অ্যাক্টিভিটিসের ডেপথটা কত, যদি ডেপথটা যদি বেশি না থাকে। এখানে একটু তাড়াতাড়ি বলে রাখি যে এটা যে ইউরোপিয়ান ইউনিয়ন করছে তাও না, আমরা সিঙ্গাপুরকেও তাই দেখেছি। সিঙ্গাপুরের রেজিডেন্ট নন রেজিডেন্ট কিন্তু অ্যাম্বাসাডার, তিনি কিন্তু হাই কমিশনার, তিনি কিন্তু সিঙ্গাপুরেই থাকেন, 3 মাস পর পর আসেন, কারণ তারাও মনে করে যে ওই ধরনের অ্যাক্টিভিটিস এখনও হয়নি যে সারাক্ষণ রাখতে হবে। এটার পলিটিক্যাল ইমপ্লিকেশন আছে কি না সেটা বলা মুশকিল, তবে কোনো সন্দেহ নেই যে আমি মনে করি যে দুটোরই হয়তো একটা মিশ্রণ আছে। আমাদের দিক থেকেও হয়তো আমরা চাচ্ছি যে বাংলাদেশকে আলাদাভাবে যেন ইউরোপিয়ান ইউনিয়ন দেখে, কিন্তু আমি মনে করি যে ইউরোপিয়ান ইউনিয়ন হয়তো এটা ঠিক করবে তাতে মানে কতখানি তাদের দিক থেকে কস্ট বেনিফিট কত। কিন্তু এই আবেদনটা করা কি স্যার বর্তমান ভারত এবং বাংলাদেশের যে বৈরী সম্পর্কটা তৈরি হয়েছে, যেটি বলা হয়েছে যে একটি সম্পর্কে একটি মেঘ এসেছে, এই বৈরী যে সম্পর্কটা সেটি কি আসলে একটি কারণ না ইউরোপীয় ইউনিয়নকে আবেদনটা করা? কারণ এখন অলরেডি ভিসা জটিলতা তৈরি হয়েছে। এক্স্যাক্টলি, এই ভিসার ব্যাপারে যেহেতু অনেক ভিসাই দিল্লি থেকে যেতে হয়, সময় সাপেক্ষ, এই সমালোচনা কিন্তু অনেক দিনেরই আছে, এটা নতুন না। মানে যদিও চিফ অ্যাডভাইজার এটাকে নিয়ে এসেছেন, অনেকে হয়তো এটাকে পলিটিক্যাল বলবেই, বর্তমান যেহেতু বিষয়টা হচ্ছে হয়তো মিলে গেছে হতে পারে, আবার পলিটিক্যাল থাকতেও পারে। চিফ অ্যাডভাইজার মনে করছেন যে আপনারা সব দিল্লি থেকে কেন করবেন, আপনার সোজাসুজি বাংলাদেশ থেকে, অথবা বলেছেন যে পাশের কোনো দেশ, ইন্ডিয়ার সাথে সেটি চাচ্ছে না। হ্যাঁ, ভারতের, হ্যাঁ ওইটাও বলছিলাম যে আমি যদি ভুটানের কথা বলি, আমি সবসময় দুষ্টুমি করে বলতাম যে ভুটানে 2টা দেশের হাই কমিশন মিশন আছে, একটা হলো বাংলাদেশ, একটা হলো ভারত, আর কুয়েতের কিন্তু সেটাও ওই আসা যাওয়া করে, অন্যদের কিন্তু সবাই দিল্লি থেকে, যদিও আমরা ভুটানের পর্যায়ে না। মনে রাখতে হবে যে অনেক সময় ডেপথটা কিন্তু বড় কথা, যে আমার অ্যাক্টিভিটিস কত। যদি অ্যাক্টিভিটিস বিশাল হয়ে যায়, এবং আমি মনে করি বাংলাদেশের অর্থনীতি যত বেশি বড় হবে, যেরকম আমরা দেখছি ইদানিং যে ব্রাজিলও চাচ্ছে একেবারে মানে মিশন তার তৈরি করেছে, তো তখনই হয় যখন অ্যাক্টিভিটিস অনেক বেশি বেড়ে যায়, তখন বাধ্য হয় একেবারে পার্মানেন্ট একটা মিশন রাখতে। এই জায়গায় একটু বলে রাখি যে বাংলাদেশেরও কিন্তু চিন্তা করা দরকার ওই হাব তৈরি করা। আমরা অনেক সময় অনেক জায়গায় মিশন রাখি, সেটা কিন্তু আসলেই দরকার হয় না, একটা জায়গায় রেখেও কিন্তু অনেকগুলো, এবং অনেকগুলো কিন্তু নন রেজিডেন্ট অ্যাম্বাসাডার যেটা আমরা এখনো তৈরি করতে পারিনি, সেটার ব্যাপারে আমার অনেক চিন্তা করা দরকার। ধন্যবাদ স্যার। আমরা যেতে চাই বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ভাই আপনার কাছে। একই রকমভাবেই যদি প্রশ্ন করতে চাই যে এই ভারত বাংলাদেশের যে বর্তমান বৈরী সম্পর্ক, যেই পররাষ্ট্র সচিব বাংলাদেশে ভিজিট করেছেন, সেটি আসলে ইতিবাচক কোনো বাতাস দিবে কিনা এই বৈরী সম্পর্ক দূর করার ক্ষেত্রে বা এই মেঘ তাড়ানোর ক্ষেত্রে? জি, আপনাকে ধন্যবাদ। তার আশাটাই তো ইতিবাচক। 4 মাসের মধ্যে আসেননি, ওখান থেকে খোঁচাখুচি করছেন, ওখান থেকে যা বলার বলছেন, হুমকি ধামকি, বিকৃতি, অরুচিকর প্রচারণা, মিথ্যা অপবাদ, তো এগুলো করে যে কিছু হবে না এটা বোধহয় ভারত আমার মনে হয় একটু বুঝলেও বুঝে গেছে। হ্যাঁ, সেই কারণে আমরা তাদের এই আশাটাকে আমি ব্যক্তিগতভাবে মনে করি বড় ইতিবাচক। আমরা তো তাদেরকে প্রত্যাখ্যান করিনি। সারা বিশ্ব যখন এই গণঅভ্যুত্থানকে অভিনন্দিত করেছে, সমর্থন জানিয়েছে এবং গণতন্ত্রের সপক্ষে ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থানগুলো মেনে নিয়েছে, একমাত্র ভারত 2টি ঘটনার জন্ম দিয়েছে। এক হচ্ছে বৈরিতা, যেটি হচ্ছে 4 বছর একেবারেই সংযোগ বিচ্ছিন্ন করা। 2 হচ্ছে যে খুনি 53 বছরে এখানে অনেক ধরনের শাসন হয়েছে, কোনো রাষ্ট্রপতি নিহত হয়েছেন, কোনো রাষ্ট্রপতি জেলও খেটেছে, কিন্তু দেশ ত্যাগ করেন নাই, পালায়ে যাননি। দেশ ত্যাগ মানে কি পালায়ে যাননি, সেই পালিয়ে যাওয়ার ব্যক্তিটাকে তারা রক্ষা করেছেন এবং আশ্রয় দিয়েছেন এবং শান শওকতের সঙ্গে রেখেছেন, এবং সেখানে বসে বক্তৃতা বিবৃতিও দিচ্ছেন, এবং সেটি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আজকে বলেই দিয়েছে ভারতে বসে বক্তৃতা বাংলাদেশ পছন্দ করছে না, তার শেখ হাসিনাকে জানাতে বলা হয়েছে পররাষ্ট্র সচিবকে। তারা সেটা অস্বীকার, আসলে জানাবে, তারা মানে মনে হয়েছে যেন অস্বীকার। একমাত্র বুদ্ধিমান জাতি হয়তো ভারতই মনে করেছে যে এটা অস্বীকার করলে সবাই এটা মেনে নিবে। আমার কাছে এটা থেকেও বড় জিনিস হচ্ছে এত বড় লুটেরা যে টাকা নিয়ে গেছে,
ভারতের উচিত আছে সেই টাকা ফেরত দিয়ে মানে তাদের সম্মান রক্ষা করা। চোরের টাকা চুরি, এই যে পিসি হাওলাদার নাকি একজন ছিল ওই ভারতে পালিয়ে গেছিল, তাকে ওরা গ্রেপ্তার করেছে এবং সেই হাজার হাজার কোটি টাকা ভারতেই আছে, সেটা তো ফেরত দেওয়ার কোনো প্রশ্ন ওঠেনি। এখানে প্রায় 30 লক্ষ হাজার কোটি টাকা আমি যতটুকু জানি প্রচার মাধ্যমে, হ্যাঁ, বিভিন্ন গবেষণা সংস্থা উল্লেখ করে আমার মনে হয় 20 থেকে 25 লক্ষ হাজার কোটি টাকা ভারতে আছে। মানে এখান থেকে থুতু ফেললে তো ভারতে গিয়ে পড়ার সম্ভাবনা, তো টাকা তো পাচার করা সহজ। তো এই খুনি এবং লুটেরা ওখানে থাকা অবস্থায় মানে সম্পর্ক স্বাভাবিক করা খুব কঠিন। আমাদের দেশেও খুনি এবং চোরের বা ডাকাতি কোনো পরিবারের সঙ্গে ভদ্রচিত পরিবার আত্মীয়তা করে না। বিয়ে শাদী তো দূরের কথা, পারলে একটু দূর থেকে হাঁটাচলা করে। এখন সেটি ওখানে আমার বিবেচনায় তারা রূপান্তরিত হয়েছে। 3 নম্বর যেটা খুব ভয়ঙ্কর ও মারাত্মক, সেটি হচ্ছে যা নয় তাদের প্রচার মাধ্যম। এটা আনন্দবাজার আগে মুসলিম কোনো ব্যক্তিকে কখনো শুদ্ধ নাম লিখতো না, আমি দেখিনি অন্ততপক্ষে গত 50 বছর আমি আনন্দবাজার ফলো করি। সেখানে কোনো না কোনোভাবে এই নাম বিকৃতি তাদের একটা স্বভাব, কিন্তু সেটি এখন বিকৃতি না, এমন একটা পর্যায়ে গেছে যা ভাবা যায় না। যদি বন্ধুত্ব সৃষ্টি করতে হয় পারস্পরিক হয়, সমমর্যাদার ভিত্তিতে, সমস্বার্থের ভিত্তিতে করতে হবে, এটা আমার কাছে মনে হয়। যেমন এইটা ডিসেম্বর মাস, আপনি দেখবেন লক্ষ্য করে পত্রপত্রিকায় তারা কিন্তু তাদের সামরিক বিজয়ের মানে উদযাপন করে থাকে। তারা বাংলাদেশের স্বাধীনতা দিবস পালন করে না। ওখানে যে আমাদের দূতাবাস আছে, সেই দূতাবাসের পক্ষ থেকে স্বাধীনতা দিবস পালন করা, ভারতের কর্তৃপক্ষ করে না। আরও মর্মান্তিক যে তারা আমাদের সহযোগিতা করে এসেছিল, তাদের কতজন মারা গেছে তারা বলুক, আমার কোনো আপত্তি নাই, কিন্তু বাংলাদেশ মানে 15 কি 16 হাজার তারা উল্লেখ করে তাদের। আমরা সেটার জন্য কৃতজ্ঞতা জানাইছি, শ্রদ্ধা জানাইছি, সব কিছু এখনো পর্যন্ত জানাই, কিন্তু 30 লক্ষ বীর শহীদের বিনিময়ে কিন্তু বাংলাদেশ এটি চারা, কিন্তু তাদের যে সর্বাধিনায়ক ছিল তাকে কিন্তু সরোয়ার্দী উদ্যানে আনা হয় নাই, যেটি ভারত আমার বিবেচনায় ইতিহাসের সব থেকে জঘন্যতম ঘটনাটা আমাদের সঙ্গে ওই বিজয় দিবসে করেছিল। তো এইগুলো বাংলাদেশের মানুষ আছে। আর 2 রকম আমরা ভারত উচ্চারণ করি। আজকে যে জায়গাটা এসে দাঁড়িয়েছে, এটা ভারত বলা থেকে হিন্দুস্তান বলা ভালো। এই কারণে এখন যে অবস্থা দেখেন আমাদের এখানে কি কি ঘটনা ঘটছে, গত 16 বছরে কি ঘটনা হয়েছে, একবারের জন্য তারা এটা প্রতিবাদ করেন। আর এখন কোনো ঘটনা যদি ঘটে থাকে, আমরা 1000 বছর থেকে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এখানে পার্বত্য, এখানে বিভিন্ন রকম জাতিগোষ্ঠী আছে, সমভাবে তারা বসবাস করে, কোনো প্রশ্ন ওঠে না। কিন্তু এই তারা প্রতিনিয়ত হিন্দু হিন্দু, এর বাইরে কিন্তু অন্য জাতিগোষ্ঠীগুলোর সঙ্গে কথা বলছে না, মনে হচ্ছে হিন্দু ছাড়া আর কোনো ঘটনা নেই। তো তারপরেও তারা এসেছেন, সুস্বাগতম। আরেকটা জিনিস আবার নজরে এসছে, মনে হয় যে 71 মুক্তিযুদ্ধের সময় স্বাধীন হয়েছিল বাংলাদেশ, আরেকবার দ্বিতীয়বার আমরা দেখছি যে আমাদের কূটনীতিকরা, আলোচকরা এই বাংলাদেশের সমস্যাটাকে আভ্যন্তরীণ সমস্যার বিষয় বলে তাদেরকে হুঁশিয়ারি দিয়েছে। এটা নিয়ে ভাববার কোনো কারণ নাই। এটা আমার কাছে ভালো লেগেছে। এটা আমাদের বিষয় বলে আমরা মনে করি, হ্যাঁ, সেটি সরকারিভাবে, জাতিগতভাবে আমরা এটা মোকাবেলা করব, এটা আমাদের দৃষ্টিভঙ্গি। সেহেতু মেঘ কেটেছে শুধু বললে ভুল হবে, এটা ভারতের জন্য মেঘ কেটেছে, বাংলাদেশের জন্য কিছু যায় আসে বলে আমার কাছে মনে হয়। ধন্যবাদ শামসুজ্জামান দুদু ভাই। আমরা যেতে চাই এই পর্যায়ে আলোচনায় অতিরিক্ত জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। আলোচনা যেটি শুনছিলেন যে আসলে ভারত যেই একটা আনইভেন রিলেশনশিপ বাংলাদেশের সাথে তৈরি করেছে, একদম শামসুজ্জামান দুদু ভাই যেটা বলছিলেন সেই শুরু থেকে, এই সম্পর্কে এখন এসে যেই মেঘের ঘনঘটা বলছেন তারাই সম্পর্কে, সেটি আমরা দুদুভাই যেটি বলছিলেন যে তাদের জন্য যদি কাটে তাদের বিষয়, আসলে এই জায়গাটায় তারাও বলছে যে এই সম্পর্ক উন্নয়নে তারা আগ্রহী, কিন্তু নমুনা কি দেখছি আমরা? দেখুন, বিক্রম মিস্ত্রি এবং জসীমউদ্দিন সাহেবদের স্পিচ থেকে যেটা আমরা দেখলাম, তারা বলেছে ফ্রি ফ্রাঙ্ক ক্যান্ডিড ডিসকাশন হয়েছে একদম। এবং যে ফ্যাক্টটা দুদুভাইও বললেন যে যেখানে বাংলাদেশের ত্রিপুরা হাইকমিশন বন্ধ হয়ে গেছে,
ক্যালকাটা বন্ধ হয়ে গেছে, দিল্লি বন্ধ, হুই হুই অবস্থা, সেখানে বিক্রম মিস্ত্রির বাংলাদেশে এই প্রি শিডিউল প্রোগ্রামে আসাটাই একটা ইঙ্গিতবাহী, এবং বাংলাদেশ খুব নাইসলি ওনার সাথে হ্যান্ডেল করছে, মর্যাদার সাথে। অ্যাট দ্য সেম টাইম আমাদের কনসার্নগুলো তুলে ধরা হয়েছে, যদিও অনেকগুলো কনসার্ন বলা হয়েছে, তিস্তা নদী, বর্ডার কিলিং, আমি নিজেও এটা কন্ডেম করি। আর অনেক কিছু ইস্যু আসছে, মুখ্য ইস্যু হচ্ছে ভিসা। মুখ্য ইস্যু যেটা আমাদেরকে কনসার্ন হওয়া উচিত, ভিসা এবং বর্ডার বন্ধ। বাংলাদেশ এখন এই মুহূর্তে অবরুদ্ধ, কার্যত সমস্ত বর্ডার বন্ধ, কোনো গাড়ি যাচ্ছে না, কোনো গাড়ি আসছে না। 30 লাখ ভিসা বাংলাদেশ পেত, এটার একটা বেনিফিট ইন্ডিয়াও পেত, এটা একটা বেনিফিট বাংলাদেশও পেত। যেহেতু আমাদের আর কোনো প্রতিবেশী দেশ নেই, আমাদের এই বেনিফিটটা অন্য কোনো দেশ থেকে নেওয়ার সুযোগ নেই। 30 লাখ লোক পাকিস্তানে গিয়ে বাংলাদেশের কোনো উপকার হবে না, 30 লাখ লোক চায়না গিয়েও বাংলাদেশের কোনো উপকার হবে না, কিন্তু ইন্ডিয়াতে গিয়ে খুব কম খরচে চিকিৎসা, ভ্রমণ টমন করতে পারে, এতে ভারতেরও কিছু উপকার হয়। বিশেষ করে ক্যালকাটা মার্কুইস স্ট্রিট জেগে থাকে বাংলাদেশের উপরে টোটালি। বিশাল ভারতে এটা এমন কিছু না, ম্যাক্সিমাম আমেরিকানভাবে যে আমেরিকাই সারা বিশ্ব, ম্যাক্সিমাম বাঙালিভাবে ক্যালকাটাই ভারত। ক্যালকাটার বাইরেও বিশাল ভারত আছে। যেটি হয়েছিল, যেটি ভারতের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের রাগ ক্ষোভ, সেটা হচ্ছে ভারত আওয়ামী লীগ ছাড়া কিছু বুঝতে চায় না। এটাও পুরোপুরি সত্য না। 15ই আগস্টে বঙ্গবন্ধুকে হত্যার পরে 28শে আগস্ট কিন্তু ওই সরকারকে ভারত স্বীকৃতি দিয়েছিল। জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে জিয়াউর রহমান কিন্তু ভারতে গিয়েছিল মোবারকজি দেশাইয়ের সময়। এরশাদ যখন ছিলেন তখনও চায়না, ইন্ডিয়া, আরব, ইউএসএ সব মিলিয়ে একটা রিলেশন ছিল। যেটি ঘটেছে 15 বছরে 3টি বিতর্কিত ইলেকশনের সময় ভারত নিশ্চুপ ছিল। যেহেতু প্রতিবেশী একটি বড় দেশ এবং যার ওপর আমরা স্বীকার করি না করি অনেক কিছু নির্ভর করে, বিএনপি জামাত স্বাভাবিকভাবেই ভেবেছিল যে এটা নিয়ে ভারত একটি উষ্মা প্রকাশ করবে অথবা আওয়ামী লীগ সরকারকে চাপ প্রয়োগ করবে যে সুষ্ঠু নির্বাচন করেন। ঠিক সেই জায়গায় ভারতের প্রতি তাদের রাগ থাকাটা খুবই স্বাভাবিক এবং খুবই যৌক্তিক। বিকল্প কি খুব বেশি কিছু আছে? খুব মানে পলিটিক্যালি দেখলে খুব বেশি বিকল্প বাংলাদেশের নাই। ভারতেরও আমরা কি করতে পারবো? ভারতের নুইসেন্স ক্রিয়েট করতে পারবো। বাংলাদেশ একটা 3000 মাইল বর্গ কিলোমিটারের বর্ডার, এটা অশান্ত থাকলে ভারতের জন্য তীব্র অ্যানোয়েন্স হবে। বাংলাদেশ দিয়ে ভারতের মেইনল্যান্ডে ডিস্টারবেন্স হবে, ভারতের দুর্ভিক্ষ হবে, এটা হবে না, কিন্তু বাংলাদেশের দুর্ভিক্ষ হতে পারে। তার মানে এই না যে আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে ভারতের কাছে নতজানু হব, এটার প্রশ্নই আসে না। এই নতজানু হওয়ার কথাটা 7-8 দিন ধরে আসলো কোত্থেকে, কেন আনা হলো? আমি তো এইটা আনার কোনো কারণ পাই না। ভারত কি 1 ইঞ্চি জমিতে ঢুকেছে বা ঢুকবে? মানে ইমতিয়াজ স্যার আছেন, আরও অনেকেই বলেছে বাংলাদেশ ভারত কখনো সম্মুখ যুদ্ধ হবে না। 2 কান্ট্রির কেউ এটা এফোর্ড করতে পারে না। কিন্তু ভিসা বন্ধ থাকলে, বর্ডার বন্ধ থাকলে বাংলাদেশের ফুড ক্রাইসিসটা বাড়বে, বাণিজ্যে এফেক্ট হবে এবং সারা বিশ্বের অনেক দেশ বাংলাদেশে ইনভেস্ট করবে না, যে দেশটা থেকে বের হওয়ার উপায় নেই। সেক্ষেত্রে চাইনিজ অনেক ইনভেস্টমেন্ট আসতে পারে, পৃথিবীর অনেক দেশে, নেপালে আসছে, অনেক দেশে আসছে। প্রবলেম হচ্ছে 75 পরবর্তী সময় ইউএসএ এবং ইন্ডিয়ার মধ্যে যে বৈরিতা ছিল বিকজ অফ কোল্ড ওয়ার, এখন সেই বৈরিতা নাই। অতিরিক্ত চাইনিজ ইনভেস্টমেন্ট বা চাইনিজ ইনভেস্টমেন্ট হলে এই ইস্যুতে ইউএসএ ইন্ডিয়া এক হতে পারে। আবার ট্রাম্পের আবার চাইনিজ ভীতি আছে। আরেকটি জিনিস ঘটেছে, আমরা বলি আমরা চোখে চোখের কথা বলছি, মর্যাদার সাথে কথা বলছি, এগুলোও আমরা বলি। আচ্ছা, বাংলাদেশের পররাষ্ট্র সচিব গেলে কি নরেন্দ্র মোদী সময় দেবেন বলে তো মনে হয় না, কিন্তু মিস্ত্রি সাহেব, বিক্রম মিস্ত্রিকে কিন্তু ডক্টর ইউনূস সময় দিয়েছেন, উইচ ইজ এ ভেরি গুড মুভ। আমি রাইট বলবো, এটা ওয়াইজ মুভ। এবং এটার জন্য হয়তো বা ডেফিনেটলি নরেন্দ্র মোদীর কাছ থেকে কোনো 1-to-1 মেসেজ এখানে আসছে, হয়তো বা ডক্টর ইউনূস সে বিষয়টা তাকে জানানো হয়েছে। ডক্টর ইউনূসকে তার লাইফ লং নেগোসিয়েশন স্কিল, ডিপ্লোম্যাটিক স্কিল, ইনক্লুশন নিয়ে এই সমস্যার সমাধান করতে হবে। উনি যদি একটা পক্ষের কথা শুনে বাংলাদেশের ফেট ডিসিশন নেওয়ার চেষ্টা করেন, তাহলে ফেট অ্যাকমপ্লিশ হয়ে যাবে, খারাপ দিকে চলে যাবে। উনি যদি মনে করেন যে আওয়ামী লীগ তাকে টর্চার করেছে, তাকে ডিস্টার্ব করেছে, তখনও ভারত নিশ্চুপ ছিল, ভারতের সাথে সম্পর্ক রাখবো না, এইটা উনি ওনার ওতের সাথে যাবে না। ওনার এত হচ্ছে দেশের মঙ্গল, জনগণের মঙ্গল এবং সকলকে নিয়ে চলা। হ্যাঁ, তার মানে এই না যে তিনি হত্যাকারীকে পাশে বসাবেন, তার মানে এই না যিনি ব্যাংক লুটকারীকে পাশে বসাবেন। এই সিলেক্টিভ ক্যাটাগরি বাদ দিলে বাকি সবাইকে নিয়েই ওনার আলোচনা করতে হবে। উনি যদি এক সাইড আলোচনা করেন, তাহলে এক সাইডের পলিসি উনি শুনবেন। এটা আবার অনেক ক্ষেত্রে পলিটিক্যাল টেকনিকও হয়, যে কেউ কিছু করতে চাইলে সেটা অন্য কারো দিয়ে বলে যে ওনারা বলেছে তাই আমি করেছি। ইউনূস স্যারকে অবশ্যই দেশের স্বার্থ দেখতে হবে। ওনার একটা ছোট ভুলের জন্য বাংলাদেশে 1 লক্ষ লোক মারা যেতে পারে। ওনার একটা ছোট ভুলের কারণে বাংলাদেশে 1 কোটি লোক দরিদ্র থেকে অতি দরিদ্র হতে পারে। পৃথিবীর সব দেশে এমন হয়েছে। ভুলের আভাস কি পাচ্ছেন? না, আভাস পাচ্ছি না, কিন্তু বাংলাদেশে একটা এক্সট্রিম ফোর্স বা আবেগী ফোর্স
প্রচণ্ড রকমভাবে সরকারকে ডিকটেট করছে। ভারতেও একটা মিথ্যা প্রোপাগান্ডা মেশিনারি প্রচণ্ডভাবে ভারতকে ডিকটেট করছে। আজকে যদি ভারত বাংলাদেশে অ্যাটাক করে উগ্রপন্থী হিন্দুরা খুবই খুশি হবে। আবার বাংলাদেশ যদি এমনও লোক আছে যারা বুঝে না বোঝে ভারতের সাথে যুদ্ধ করে জীবন দিতে রাজি আছে, এমন লোকের সঙ্গে 10-12 লাখ 15 লাখের কম না, লাভ কি হবে? ঠিক ওই আবেগটাকে নিয়ন্ত্রণ করাই তো রাজনীতি, ওই আবেগটাকে কন্ট্রোল করে একটা সলিউশন বের করে নিয়ে আসাই তো রাজনীতি। সেই জায়গাতে আমি মনে করি ডেফিনেটলি ভারতের সাথে খোলা মনে আলোচনা করতে হবে এবং একটা নরেন্দ্র মোদী এবং ইউনুস মিটিং হওয়া প্রয়োজন। আমি মনে করি ভারতের কিছু কনসার্ন থাকতে পারে, একটা হচ্ছে 7 সিস্টার কনসার্ন থাকতে পারে, একটা হচ্ছে বাংলাদেশে প্রচুর পাকিস্তান ইনভলভমেন্ট হলে তারা কনসার্ন হতে পারে, যদি এটা আমাদের আভ্যন্তরীণ বিষয়। কিন্তু পাকিস্তানের সাথে সমস্যাটা হচ্ছে আফগানিস্তানের সাথে জড়িয়ে যাওয়ার কারণে পাকিস্তান একটা টেরোরিজমের ভিতরে ছিল অনেক দিন। ওই টেরোরিজমটা বাংলাদেশের ট্রান্সপোর্ট হওয়ার সম্ভাবনা আছে, এখনও আছে। সারা পৃথিবীতে টেরোরিজম নতুন জায়গা খুঁজে বের করছে এবং সিরিয়াতে আল কায়দা সরকার গঠন করছে। তো এই সিমটমগুলো দেখলে আমাদেরও কনসার্ন হওয়ার সুযোগ আছে। আমরা তো 70 সালে ফেরত যাব না, আমরা যে বাংলাদেশ আছি এই বাংলাদেশ থাকবো। শুধু একটা জিনিস চাই, সুশাসন চাই, প্রতিষ্ঠান চাই, একটা সুষ্ঠু নির্বাচন চাই। ধন্যবাদ শামীম হায়দার পাটোয়ারি। আমরা একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, সাথে থাকুন। Wonder layer cake. সুপ্রিয় দর্শক, শুরু হলো আপনাদের প্রিয় অনুষ্ঠান এসএটিভি সংলাপ। বিগত গভর্নমেন্টের সময় আমরা দেখছি যে আমাদেরকে সংবাদপত্রের বলেন, গণমাধ্যম বলেন, সব কিছুর স্বাধীনতা একেবারেই ছিল না। সাবেক প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে বলতেন দেইক বিদ্যুৎ বন্ধ করে। বাংলাদেশ ব্যাংক থেকে অন্যান্য ব্যাংকগুলোর যে এখন বাস্তব অবস্থা রয়েছে সেটা কিভাবে সামাল দেবেন? আওয়ামী লীগ রাজনীতি শেষ করে দিয়েছে, দেশ শেষ করে দিয়েছে, সব ধ্বংস করে দিয়েছে। একটা নির্বাচন করে ফেললাম, কেউ একজন আবার তার জায়গায় বসলাম এবং দখলদারিত্বের পুনঃস্থাপন হলো, সেটা তো আমাদের চাওয়া না। একটা ফ্যাসিস্ট সরকার পুরো রাষ্ট্র ব্যবস্থাটাকে, তার প্রতিষ্ঠানগুলোকে পকেটে ঢুকিয়ে শাসন করেছে। তাদেরকে বাদ দিলে হবে না, তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে উপযুক্ত বিচার করে ছেড়ে দিতে হবে। দর্শক, দেখছেন এসএটিভির রাতের আয়োজন লেট এডিশন। আবারও আসতে চাই অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ স্যার আপনার কাছে। আমরা আলোচনা করছিলাম যে আসলে মেঘ কতটা কাটলো, কাটার সম্ভাবনা কতটুকু। আমরা বিভিন্ন বিষয়ে আলোচনার পর্যায়ে দুদুভাই বলছিলেন যে আসলে আমাদের কতটা কেটেছে, ভারতের এখানে মাথা ব্যথা অনেক বেশি। শামীম হায়দার পাটোয়ারি ভাই বলছিলেন যে আসলে এখানে আমাদের খুব আমাদের আসলে কশাসলি আগাতে হবে। এখানে যদি আপনার কাছে স্যার সরাসরি জানতে চাই, আপনি কূটনৈতিক বিশ্লেষক হিসেবে, যে এখনও পর্যন্ত গত 4 মাসে একেবারে 5 আগস্টের পর থেকেই তো ভারতের সাথে বাংলাদেশের একটা বৈরী সম্পর্কের সূত্রপাত এবং এখন এই অবস্থায় গিয়ে পৌঁছেছে। এখনও পর্যন্ত বাংলাদেশ সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে সেটি যথোপযুক্ত কিনা, ভবিষ্যতে সামনের সময়গুলোতে এই সম্পর্ক রক্ষার ক্ষেত্রে আসলে কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন? একটা জিনিস যেটা আমাদের খেয়াল রাখা দরকার সেটা হলো যখন বর্তমান সরকার ভারতের হাইকমিশনারকে যখন তলব করলো তখন থেকেই বলা চলে যে দুই দেশ কূটনীতির মধ্যে ফেরত গেল, মানে যেটা খুবই প্রয়োজন ছিল। তার আগে কিন্তু কূটনীতির মধ্যে যাচ্ছিল না, মাঝে মাঝে ঢাকা থেকে কথা হচ্ছিল, আবার দিল্লি থেকে কথা হচ্ছিল, আবার কলকাতা থেকে কথা হচ্ছে, এই ধরনের বিষয় হয়ে যাচ্ছিল। তারপর তো রীতিমতো আগরতলার বাংলাদেশের মিশনের উপর যে হামলা, সব মিলে কূটনীতি হারিয়ে যাচ্ছিল। ওই তলবের মাধ্যমে কূটনীতি ফেরত আসলো এবং এই পররাষ্ট্র সচিবের সফরের মাধ্যমে আবার বলা যায় যে কূটনীতির মধ্যে রইল, তাই তো? এখন কথা হচ্ছে যে আমি যদি যেই স্টেটমেন্টটা তারা দিয়েছে এবং আমাদের দিক থেকে যেসব কথাবার্তা বলা হয়েছে এবং বড় আকারে যদি আমি একটু দেখি, তাহলে দুই জনগণ বা জনগণ কেন্দ্রিক পররাষ্ট্র কি বলা হয় নীতি যেন হয়, মানে কোনো দলের সাথে যেন না থাকে, এই জিনিসটা পরিষ্কার হয়েছে মনে হয় দুদিক থেকেই। ভারতেও তার স্টেটমেন্টও বলতে চেষ্টা করেছে পিপল সেন্ট্রিক,
আবার এদিকে বাংলাদেশ তো অনেক আগে থেকেই এই জিনিসটা গত 4 মাস থেকে বলছে যে কেন একটা দলের সাথে কেন সম্পর্ক, জনগণের সাথে সম্পর্ক হওয়া উচিত। এখন তাই যদি হয়ে থাকে তাহলে কূটনীতির তো একাধিক মাত্রা আছে, সেগুলো আমার মনে হয় চালু করা দরকার। বড় আকারে যেটা চালু করা দরকার, যেহেতু সেখানেই বেশি নেতিবাচক কথাবার্তা হয়েছে, সেটা হলো মিডিয়া। আমি মনে করি যে দুই দেশের মিডিয়া স্পষ্টত খোলাখুলি আলোচনা করা দরকার এবং বাংলাদেশের মিডিয়া স্পষ্টত তাদের বলা দরকার যে কোথায় ঝামেলাটা তারা তৈরি করছে, কেন এত উগ্রবাদ কথা বলছে, কেন এত ফেক নিউজ নিচ্ছে। এটা একেবারে যদি ইন পার্সন করা যায় আরও ভালো, নাহলে যেই টেকনোলজি আছে এটা হাইব্রিডও করা যেতে পারে, এটা আমার মনে হয়। এবং এটা আবার সরকারের কাঠামোর মধ্যে না থাকাই ভালো, কারণ তাহলে আবার এটা ভাববে যে এটা সরকার সাজিয়ে টাজিয়ে করছে। মিস ইনফরমেশনগুলো ভারত দিচ্ছে, এটা কি আন্তর্জাতিক মিডিয়া কি গ্রহণ করছে আসলে? এটা ওটা না, কিছু কিছু গ্রহণ করছে, আন্তর্জাতিক মিডিয়াও কিন্তু সেই খবরগুলা প্রচার করছে। এবং আমরা তো দেখলাম যে আন্তর্জাতিক মিডিয়ার মধ্যেও কিন্তু অনেক কিছু খবর এসেছে, বিশেষ করে মাইনরিটি ইস্যুটা কিন্তু বড় আকারে এসেছে, এমনকি ব্রিটিশ পার্লামেন্টেও এসেছে। তো আমার কথা হচ্ছে যে কি প্রভাবিত মনে হয় না স্যার অনেকটা ব্রিটিশ পার্লামেন্ট? সেটা বলছি যে তাদের মানে ভারতটা তো একটা বড় দেশ, তার লিঙ্কেজ অনেক বেশি, সেগুলো তারা হয়তো ব্যবহার করতেও পারে। এই জন্য দুই দেশের যেই মিডিয়া, এবং আমি মনে করি এখানে বিদেশি আন্তর্জাতিক যে মিডিয়া তাদেরকে নিয়েও প্ল্যাটফর্মে বসা দরকার। অন্য কথা, মিডিয়ার যে প্ল্যাটফর্ম এটাকে বা মিডিয়া ডিপ্লোমেসি যদি বলি, এটাকে চালু করা। ঠিক একই সাথে মনে রাখতে হবে দুই দেশের মধ্যে আমি যদি কয়েকটা অর্গানাইজেশন, হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে, তারা কিন্তু বেশ কাজ করেছে আগেও এবং একজন আরেকজন চিনে। তাদেরও যদি একটা প্ল্যাটফর্ম তৈরি করা যায় বা শুরু করা যেতে পারে। একইভাবে নারীদের কিন্তু বড় যারা উইমেন্স অ্যাক্টিভিস্ট আছে, তারা কিন্তু সহজেই বসে আলোচনা, মানে কথা হচ্ছে যে বিভিন্ন যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো যদি মানে বসে একেবারে মানে খোলাখুলি যদি আলোচনা করে বলা যায় যে এই বাংলাদেশ আমরা দেখতে চাচ্ছি বা এই ভারত আমরা দেখতে চাচ্ছি, আমরা চাচ্ছি না যে ভারতের যেই অবস্থা এখন হয়ে গেছে, মানে যদি বলা হয় যে উগ্রবাদীর কথা বলা হয়, এমনকি হিন্দুত্বর যে কথা বলা হয়, সেগুলো যদি আমরা খোলাখুলিভাবে তাদের বলতে পারি, তখন সেই জনগণগুলো কিন্তু বুঝতে পারবে যে আসলেই সমস্যা। এবং স্যার, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যখন এরকমের একটা সংঘাত, এই বৈরী সম্পর্কে আরও ঘি ঢেলে দেয়, সেটি হ্যাঁ, ওটাও বোঝা দরকার যে বোঝাই যাচ্ছে যে ওটা ভারতের ডোমেস্টিক পলিটিক্সের অংশই হিসেবেই আমাদের দেখা দরকার। কারণ পশ্চিমবঙ্গে বিজেপি অনেকটা মাইলেজ পেয়ে যাচ্ছিল, এখন ওটাকে তো থামাতে হবে। মানে যারা রাজনীতি করে তারা ভালোই বুঝবে এটা। আমি কীভাবে থামাবো? আমি থামাবো আরও বেশি বলে, এবং বেশি বলে মোটামুটি কিন্তু সে একটা থামিয়েছে মনে হয় পশ্চিমবঙ্গে আপাতত বিজেপির, যদি বলা হয় তার যে উত্থান ইত্যাদি। তো আমার মনে হয় যে আমরা যদি প্রতিটি প্ল্যাটফর্মগুলো যেগুলো আছে সেগুলো বিভিন্নভাবে যদি ব্যবহার করে, তাহলে ওই যে যেটা বললাম খোলাখুলিভাবে যেটা বোঝানো যে আমি একটা ভারসাম্য, একটা পিপল সেন্ট্রিক যে ফরেন পলিসি চাচ্ছি বা রিলেশনশিপ চাচ্ছি, এটা যেন তৈরি করতে পারি, এটা যেন মজবুত হয়। ধন্যবাদ স্যার। আবারও আসতে চাই ভাইস চেয়ারম্যান বিএনপি ডক্টর মোহাম্মদ দুদু ভাই, আপনি যেটি বলছিলেন যে আসলে আপনার কথা শুনে মনে হচ্ছিল যে এটি আসলে বিএনপির বাংলাদেশের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয়। আপনার আলোচনায় যদি বলি যে এটা আসলে ভারতের জন্য গুরুত্বপূর্ণ, সেখানে আমি যদি বলি আপনার কাছে একই রকমের প্রশ্ন তো থাকছে যে আসলে বিএনপি, আপনি অনেক প্রবীণ একজন রাজনীতিবিদ, আপনার আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের সামনে আসলে কী ধরনের পলিসি হওয়া দরকার ভারতের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে? বা আপনি আবার যেটি বলছিলেন যে খুব একটা গুরুত্বপূর্ণ না, আবার বিএনপির যদি সাংগঠনিক কার্যক্রমে দেখি আখাউড়া সীমান্ত অভিমুখে বিএনপির 3টি সংগঠনের লং মার্চ বুধবার এই কর্মসূচি ঘোষণা করেছে, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, 3টি সংগঠন। বিএনপি আসলে কতটা গুরুত্ব দিচ্ছে আসলে এই ভারতের অবস্থা? আমরা এটা গুরুত্ব সহকারে নিয়েছি বলে এই লং মার্চের কর্মসূচি দিয়েছে। ভারতপন্থী হলে পরে আমরা দিতাম না। যদিও আমাদের আখাউড়া দূতাবাস ভেঙে ফেলা হয়েছে পুলিশ নিয়ে, আমাদের ওখানকার যেসব মানুষ আছে অনেক জায়গায় তাদের উপর আক্রমণ করা হয়েছে। ভারত যাদের বন্ধু তাদের শত্রুর কোনো প্রয়োজন নাই। ভারতের সঙ্গে সম্পর্ক যখন ছিল সব থেকে, ভারতকে কি আমরা বন্ধু হিসেবে চাই না? এটা আবার আপনি উল্টো প্রশ্ন করলেন। যদি আপনি আবার ভারতপন্থী হন তাহলে আপনার এটা হৃদয়ে লাগবে এই কথাটা।
যেমন না, শেখ আমাদের মুজিব- পররাষ্ট্রনীতি সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, সেই হিসেবে তো সেটা গত 4 মাসে তো আপনি দেখতে হ্যাঁ পেরেছেন। সেটি পাওয়া যায়, এটা তো বাংলাদেশ বাংলাদেশের পায়নি। দোষ না, বাংলাদেশের দাদাগিরি দোষ। ছিল একটা, সেটি তো বরাবরই ছিল। জি, তাহলে তো বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্ব সমমর্যাদার ভিত্তিতে হতে হবে। সমস্বার্থের ভিত্তিতে হতে হবে। যেমন আমি এই কথাটা কেন বললাম, 72-75 সবথেকে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ভারতের সঙ্গে, ছিল না? এ ব্যাপারে তো দ্বিমত নাই, দ্বিমত আছে? না না, কোনো দ্বিমত নেই, একেবারে নাই তো। না, কিছু কিছু জায়গায় তো স্যার আপনি একটু আগে বললেন যে এই জায়গাগুলোতে তো দ্বিমত আছেই। কোনো দ্বিমত ছিল না। এত কাছাকাছি হৃদয়ের হৃদয়, এক বুকে বুক মিলানো অন্য কোনো সময় ছিল না, গত 16 বছরকে যদি এখানে অ্যাড করি। ওই সময়টা কেন আমি উল্লেখ করছি, এত সম্পর্ক থাকার পরও এদেশের দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। পরম বন্ধু, হাত পাতলে পরে বর্ডারের ওদিক থেকে কিছু দেওয়ার কথা। তখন তো সীমান্ত ছিল বলেই মনে হয়নি। রক্ষী বাহিনী তৈরি, বিরোধী দলের 40,000 লোক মারা গেছে। ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রী একটা কথা বলে নাই। তার মানে ভারত থাকলেই গণতন্ত্র থাকবে, বন্ধুত্ব থাকবে এমন না। আপনি এই যে 16 বছরে দেখেন না কত জঙ্গি ধরা পড়ছে না? এটা তো কম সত্য। হ্যাঁ, পাকিস্তানের সঙ্গে তো বন্ধুত্ব ছিল না তখন, আফগানিস্তানের সঙ্গে ছিল না। বন্ধুত্ব ছিল। এখন যদি কেউ বলে আফগানিস্তান আর পাকিস্তানের দিকে গেলে এখানে জঙ্গি তত্ত্ব উঠে আসবে, আরে ভাই গত 16 বছর ভারতের সঙ্গে থাকলে যে জঙ্গি তত্ত্ব উঠে আসছে গত 4 মাসে একটাও দেখা যায়নি। তার মানে ভারত জঙ্গি সরবরাহ করে বন্ধুত্ব থাকলে। যারা ভারতপন্থী, ভারতকে হৃদয় দিয়ে অনুভব করে, তারা সব কিছুতেই ভারতের মধ্যে থাকে। আমার বিবেচনায় ভারত আমাদের সঙ্গে যখনই মিশতে চায় তারা দাসসুলভ একটি দৃষ্টিভঙ্গি চায়। একেবারে না, এটা আমাদের নেত্রী বলেছে তো, এই যে শেখ হাসিনা এমন কিছু দিয়েছে যা ভারত ভুলতে পারবে না। কি দিয়েছে? দিয়েছে যে খুন করলো তাকে তারা বুকে আশ্রয় দেবে, লুটপাট করলো সীমাহীন। আমার কাছে যেটা মনে আছে 30 লক্ষ হাজার কোটি টাকা, তার 28 লক্ষ হাজার কোটি টাকা ইন্ডিয়ায় আছে, এবং ওই সরকারের সারা যারা সম্পর্কিত ছিল তাদেরও টাকা ওখানে আছে। এখানে এই সম্পর্ক দিয়ে ভারতের কাছে আপনি কিছু পাবেন না। আলু, পটল, পেঁয়াজ কতটুকু পাওয়া যায়? এটা দিয়ে বন্ধুত্ব হয় নাকি? বন্ধুত্ব আপনি চিন্তা করতে পারেন যে বর্ডার পেরোলে হোটেলের টাকা মানে পে করার পরও বের করে দিয়েছে, এর সঙ্গে আপনি বন্ধুত্ব করবেন? আমি যদি একটু এখানে আমি উল্লেখ করতে চাই যে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ভিসা বন্ধ রাখলে ভারতে দুর্ভিক্ষ হবে, গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন আজকে। এটি কি আসলে দুর্ভিক্ষ? আমি অতদূর যেতে চাই না, কিন্তু ভারত তার একটি মাত্র দেশ ছিল যার সঙ্গে বন্ধুত্বমূলক সম্পর্ক ছিল বলে তারা মনে করত, সেটা তো বাংলাদেশ। পাকিস্তানের সঙ্গে নাই, শ্রীলঙ্কার সঙ্গে নাই, অন্য কোনো নেপাল, ভুটান কারোর সঙ্গে নেই, একমাত্র ছিল। সেই ভারতে গিয়েও জাতীয় পার্টি চেয়ারম্যান জেম কাদের গত ইলেকশনের আগে ফিরে এসে বলে সাংবাদিকদের প্রশ্ন, ভারত অনুমতি না দিলে আমি কিছু বলতে পারবো না। খেয়াল আছে আপনার? আমি জানি না, জি মিডিয়াতে এসছে সেটা। তাহলে তার সঙ্গে কি আচরণ করা হয়েছিল যে একজন বিরোধী দলের নেতা সেখানে গেছে, সে ফিরে আসার পরে তারপরে এমনটাই চাপ প্রয়োগ করা হয়েছিল যে ভীত সন্ত্রস্ত ছিল, অনুমতি না দিলে পরে সে বলতে পারবে না। আমি কেন এই কথা প্রসঙ্গ আছে, আপনি ভারতের সঙ্গে যেগুলো সম্পর্ক, যা কিছু সম্পর্ক আছে সেটা যে সম্মানজনক মানে সমতার ভিত্তিতে হয় তার কোনো প্রশ্ন নেই। সেও স্বাধীন দেশ, আমরাও স্বাধীন, কোনো অসুবিধা নেই। কিন্তু প্রতিনিয়ত আপনি 4 মাসে দেখেন হিন্দু 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 হিন্দু, আর কোনো নেই এখানে। জাতিগোষ্ঠী আপনার খ্রিস্টান, বৌদ্ধ, উপজাতি অনেক শ্রেণী আছে, কিন্তু একটা সম্বন্ধে কথা বলেন। আমি 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 আমাদের পূর্বপুরুষ, আমি ঢাকা ইউনিভার্সিটি, আমার বাবা আছে ক্যালকাটা ইউনিভার্সিটি, ওই যে ট্রেন লাইন সঙ্গে যুক্ত যাদের যে কালচারটা, ওইটা কিন্তু কলকাতা কেন্দ্রিক কালচার। হ্যাঁ, এখনো পর্যন্ত রান্নার স্বাদও এখনো একই। তারপরও কেন এই কথাটা বলছি, আপনার যে দৃষ্টিভঙ্গি তারা, সেটা সম্পূর্ণভাবে একটি অপপ্রচারমূলক। এটা কতটা অহংকারের, এটা কতটা মানে আত্মসম্মানের যে আমরা কোনো ফ্যাসিবাদকে এই দেশে থাকতে দিই নাই। তাদের অভিনন্দন জানানো উচিত ছিল যদি গণতন্ত্র সপক্ষে শক্তি হতো, কিন্তু তা আমার কাছে মনে হয়নি। এই বিরোধিতায় মানেই তারা ফ্যাসিবাদের ক্রীড়ক, তাদের আজকেও যেটি আসছে আলোচনায় যে জুলাই বিপ্লবের ব্যাপারে তারা অবগত, এটুকুই বলেছে। একটি কথা আমি শুরুতে বলেছিলাম
মেঘ আমাদের না, ওদের কাটা শুরু করেছে যে বাংলাদেশ তাদের দরকার, এই জন্য তারা এই কারণে আমি মনে করি এই সমতার ভিত্তিতে তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব হতে পারে। ধন্যবাদ শামসুজ্জামান দুদু। আবারও ফিরতে চাই ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, অতিরিক্ত মহাসচিব জাতীয় পার্টি। শামসুজ্জামান দুদু যেমনটা বলছিলেন যে এটি মিডিয়াতে এসছে যে জাতীয় পার্টির চেয়ারম্যান তখন ভারত থেকে ফিরে এসে বলছিলেন যে ভারত যদি অনুমতি না দেয় তাহলে আমি কিছু বলতে পারবো না। সেটি তো আপনার কাছে প্রশ্ন থাকছেই যে আপনার ব্যাখ্যা করবেন। পাশাপাশি আমি যেটি বলবো যে যেমন বিএনপি অনেক বড় একটি কর্মসূচি দিয়েছে, আখাউড়া সীমান্ত অভিমুখে বিএনপি 3টি সংগঠন লং মার্চের কর্মসূচি দিয়েছে। বিএনপি যদিও এ ব্যাপারে খুব বেশি তৎপর, জাতীয় ঐক্যের ব্যাপারে সবগুলো রাজনৈতিক দল তৎপর, কিন্তু এই ভারতের এই ন্যায্যতার ভিত্তিতে ভারতকে প্রতিষ্ঠিত করা, ভারতের সাথে সম্পর্ক প্রতিষ্ঠিত করার ব্যাপারে অন্য রাজনৈতিক দলগুলো বিশেষ করে জাতীয় পার্টির আসলে কার্যক্রম কি? দুটি প্রশ্নের উত্তরই আপনাকে। জি এম কাদের স্যার ওখানে একটু টার্মিনোলজিক্যাল হয়তো উনি টায়ার্ড ছিলেন, কিছু বলেছেন। চ্যাটহ্যাম রুল বলে তো একটা রুল আছে, আমি ভুলে গেছি, যেটা হচ্ছে আপনি যখন ক্লোজ কনফিডেন্সে কোনো মিটিং করবেন আপনি বাইরে বলতে পারবেন না। ওই রকমের মিটিং তো আর কোনো ওপেন টক শো না, গোপন মিটিংই হয়, তো সেটা এসে তো পাবলিকলি বলার মতো বিষয় না। আরেকটা হচ্ছে ভারতের সাথে সবারই ওয়ার্কেবল রিলেশন রাখতে হবে, ভারতেরও সকল দলের সাথে ওয়ার্কিং রিলেশন রাখতে হবে। 12-13 সালে যখন প্রচণ্ড আন্দোলন হচ্ছিল, প্রণব মুখার্জি যখন আসলেন বাংলাদেশে, তখন কিন্তু বিএনপির চেয়ারপারসন তার সাথে দেখা করতে যাননি, অন দ্য প্রেটেক্ট ওই দিন হরতাল ছিল। আবার যখন সুষমা স্বরাজ আসলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী, তখন কিন্তু আবার ঠিকই দেখা করতে গিয়েছিলেন। তো আমি মনে করি ভারতের কিন্তু কয়েকটা জায়গায় আছে, তারাও ভুল করেছে, বাংলাদেশের অ্যাসেসমেন্টে তাদের ভুল আছে, কোনো সন্দেহ নাই। তারা বাংলাদেশের মানুষের পালস বুঝতে পারেনি, তারা সকল দলের সাথে সুসম্পর্ক রাখতে পারেনি, তারা সকল ডিম একটা বাস্কেটে রেখেছিল। এখন তারা কিন্তু ব্যবসায়ী জাতি, আজকে তারা ব্যবসা বন্ধ করে দিয়েছে, তার মানে তারা কতটা কনসার্ন? সে কনসার্ন কখনো এই জন্য না যে তারা আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে চায়, প্রশ্নই আসে না। আমি আওয়ামী লীগের ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা খুব দ্রুত দেখি না। তারা এই জন্য কনসার্ন না যে শেখ হাসিনাকে তারা বাংলাদেশে ঢুকাতে চায়, প্রশ্নই আসে না। পৃথিবীর দেশে কোনো নজির নাই যে এইভাবে করে ফ্লি হওয়ার পরে কেউ আবার ঢুকেছে, এটা হবে না। তারা অন্য কোনো বিষয় নিয়ে কনসার্ন, তারা কী বিষয়ে কনসার্ন সেটা বাংলাদেশকে বুঝতে হবে। যদিও আভ্যন্তরীণ বিষয়ে আমরা সবই বলি, কিন্তু বাংলাদেশে আমি রাজনীতি করি, এমপি ছিলাম, আমি জানি পৃথিবীর সকল দেশই আভ্যন্তরীণ বিষয়ে বাংলাদেশকে অনেকবার অনেক মেসেজ দিয়েছে। আমেরিকা দেয়, ডক্টর ইউনূসের ব্যাপারে আমেরিকাকে আওয়ামী লীগকে মেসেজ দেয়নি, ওটাও তো আভ্যন্তরীণ বিষয় ছিল। এবং চায়না দেয়, ইন্ডিয়া দেয়, এটা আমরা জানি। সব যে বাংলাদেশ শুনতে বাধ্য তা না, কিন্তু মেসেজগুলো বাংলাদেশকে নিতে হয়। নাও একটা ব্যবসায়ী প্রবণ জাতি যারা যখন ব্যবসা বন্ধ করেছে, তখন বুঝতে হবে তারা ডিপলি কনসার্ন। সেই ডিপলি কনসার্নটা কি জেনে, যদি সেটা বাংলাদেশের জন্য ক্ষতিকারক কিছু না হয়, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বে যদি কোনো প্রবলেম না হয়, আমাদের সে বিষয়ে অবশ্যই কনসার্ন হওয়া উচিত। আমরা ভারতের সাথে টক্কর দিতে চাই, পারবো, যদি আমরা মেডিকেল সেন্টারগুলো করি বাংলাদেশে, অনেক প্রচুর বিদেশি ডাক্তার নিয়ে আসি, ট্রেনিং সেন্টার করি, নার্স তৈরি করেছি আমরা 100 দিনে, একটাও তো করি নাই। সামনের 100 দিনেও করবো না, তারপরের 100 দিনেও করবো না, কিন্তু ভারত বিরোধিতা করে একটা বিশাল সস্তা জনপ্রিয়তা দিয়ে দেশটাকে এবং ওই রোগীগুলোকে বিপর্যয়ের মুখে ফেলছি। টোটালি ভারতের বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক করতে গেলে মেডিকেল ভিসাটা খুব দ্রুত দিয়ে দেওয়া উচিত, কারণ এখানে মানুষের একটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা। যেখানে ভারতের একটা কনসার্ন আছে, আমি পত্রিকা পড়ে যা বুঝতেছি, 700 লোক জেলখানা থেকে পালিয়ে গেছে, 700 লোক, তার মধ্যে কয়েকজন অত্যন্ত চিহ্নিত টেররিস্ট গ্রুপের প্রধান। 100 থানা লুট হয়েছে, 100 দিনে সরকার কি এই অস্ত্রগুলো রিকভারি করেছে? ওই জেলখানা থেকে পালিয়ে যাওয়া লোকগুলোকে কি জেলে নিতে পেরেছে? তাহলে আপনি বর্ডার ওপেন করলে তার মধ্যে কে যাবে কি যাবে এটা তো কেউ জানতে পারছে না। আরেকটা কি আমাদের করা উচিত? ক্রপ সাবস্টিটিউশন। আমরা এমন কিছু প্রডিউস করবো, কৃষিতে আমাদের অনেক সাফল্য আছে, আলু হবে না মিষ্টি আলু খাবো, ডাল না হলে অন্য কিছু খাবো, কোনোটা কম খাবো, কোনো এই জিনিসটাও মাস্টার প্ল্যান করে ভারতের ওপর ডিপেন্ডেন্সি কমানো হয়নি। এরশাদ কিন্তু তিস্তা ব্যারেজ করেছিলেন ওয়াটার ডিপেন্ডেন্সি কমার জন্য। কোনো সরকার কি পরে ওয়াটার ডিপেন্ডেন্সি কমানোর জন্য কিছু করেছে? কিচ্ছু করেনি। স্কিল ডেভেলপমেন্ট করে আমরা বিদেশি স্কিল লোক পাঠাই যাতে আমাদের রেমিটেন্স বাড়ে, ঠিক তখন ভারতের সাথে আমাদের পাল্লায় পাল্লায় হবে। এছাড়া যে পাল্লায় পাল্লায় আমরা বলছি, এটা রাজপথের বাগাড়ম্বরতা, বাস্তবের টেবিলের চিহ্নটা ভিন্ন, যেটা আমাদের জন্য জাতিগতভাবে লজ্জা। 60 বছরও আমরা ওরকম একটা ঐক্যমত করি। আরেকটা ব্যাপার বলি, বাংলাদেশ ইস্যুতে ভারত কিন্তু এক, ভারত ইস্যুতে বাংলাদেশ কেন এক হয় না? কারণ এখানে কেউ চায়
মানে 71-এ ব্যাক করতে, কেউ চায় 45-এ ব্যাক করতে, কেউ চায় 75-এ ব্যাক করতে। আমরা প্রত্যেকেই দলীয় দৃষ্টিভঙ্গি থেকে ভারতকে হ্যান্ডেল করি। আমরা কেউ বাংলাদেশের দৃষ্টিভঙ্গি থেকে, বাংলাদেশের স্বার্থ থেকে ভারতকে হ্যান্ডেল করি না। ভোট ব্যাংক নিয়ে আমরা কাজ করি। কি করলে ভারত এক কোন দিক থেকে, মানে অনেকটা যখন শেখ হাসিনাকে যখন তারা আশ্রয় দিল, সবাই মিলেই তো দিয়েছে। এখন যে ভারতে ভিসা বন্ধ, এটা তো একটা কনসেন্সাস। তাদের স্বার্থের ব্যাপারে এক, হ্যাঁ স্বার্থের ব্যাপারে, হ্যাঁ তাদের স্বার্থের ব্যাপারে বাংলাদেশ ইস্যুতে তারা এক। আরেকটা হচ্ছে শেখ হাসিনা যদি ইন্ডিয়াতে থাকে তাতে আমাদের সাথে সম্পর্ক নষ্ট হবে, এটা আমি বিশ্বাস করি না। কারণ হচ্ছে হ্যাঁ, তবে তাকে কথা বলতে দেওয়া উচিত না। উনি পালিয়ে গেছেন, ওনার বিরুদ্ধে হত্যাকাণ্ডের 300 মামলা আছে। উনি যদি এখন কথা বলেন, এটা বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ। বাংলাদেশে সিভিল ওয়ার হতে পারে তার কথার উপর। তিনি যদি বলেন কালকে আমি বাংলাদেশে আসছি, বাংলাদেশে একটা সিভিল ওয়ার হয়ে যাবে, বহু মানুষ মারা যাবে, ওনার চুপ থাকা উচিত। দ্বিতীয় যেটা, কানাডায় তো বঙ্গবন্ধু হত্যার খুনি ছিল, আছে। কানাডার সাথে তো বাংলাদেশের সম্পর্ক আওয়ামী লীগ আমরা নষ্ট হয়নি। একজন ব্যক্তির কারণে কখনো সম্পর্ক নষ্ট হয় না। আমি মনে করি এই পুরো জিনিসটাকে একটা ওয়াইডার স্পেকট্রামে দেখতে হবে। আমাদের কোনো রিজিওনাল মাল্টিলেটারাল ইনস্ট্রুমেন্ট নাই, সার্ক নাই। এই যে একটা ক্রাইসিস হচ্ছে, আমরা কার সাথে যাব? ইউরোপিয়ান ইউনিয়নকে আজকে ডাকা হয়েছে। দেখুন, আমার কাছে মনে হচ্ছে গতকালকে শেখ হাসিনার বক্তব্য এটা ভারতের চাপ প্রয়োগ, আর আজকে 28 জন অ্যাম্বাসেডার নিয়ে ডক্টর ইউনূসের বক্তব্য এটা ভারতের ওপর চাপ প্রয়োগ, যে আমার এখনও ইউরোপিয়ান ইউনিয়ন আছে। ইউরোপিয়ান ইউনিয়ন তো আমাদের নাইবার না, তারা আমাদের কিছু লেভারেজ দিতে পারবে, কিছু ভিসা দিতে পারবে। হ্যাঁ, এইখানে একটা জিনিস আছে, ভারত বাংলাদেশের ডিসকাশনের একটা আস্থার সংকট আছে। আয়রন ক্ল্যাড গ্যারান্টি একটা প্রয়োজন, সেটা ইউরোপিয়ান ইউনিয়ন হতে পারে। সেখান থেকে আমি মনে করি ইউরোপিয়ানের মধ্যে আদি অকৃত্রিম বন্ধু হিসাবে জাপান, ইউরোপিয়ান ইউনিয়ন এরা কাজ করতে পারে। ল্যাক অফ মাল্টিলেটারালিজম, রিজনাল মাল্টিলেটারালিজম আমি মনে করি একটা বড় ইস্যু, যে বাংলাদেশে এই দ্বন্দ্বটা কাটছে না। আমি ফ্রাঙ্কলি মনে করি যে যদি আমরা দেশের স্বার্থ রক্ষা করতে চাই, ভারতের উচিত হবে বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখা, বাংলাদেশের উচিত হবে ভারতের সাথে সুসম্পর্ক রাখা। ধন্যবাদ। আমরা দ্বিতীয় বিরতিতে যাচ্ছি। লেট এডিশনের শেষ বিরতিই সাথে থাকুন। অনশন শুরু কইরা দিছে কেডা? হাঁস মুরগি মাছ। আরে ওগো মতি গতি দেখা মনে হইতাছে। সুপ্রিয় দর্শক, শুরু হলো আপনাদের প্রিয় অনুষ্ঠান এসএটিভি সংলাপ। বিগত গভর্নমেন্টের সময় আমরা দেখছি যে আমাদেরকে সংবাদপত্রের বলেন, গণমাধ্যম বলেন, সব কিছুর স্বাধীনতা একেবারেই ছিল না। সাবেক প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে বলতেন দেইক বিদ্যুৎ বন্ধ করে। বাংলাদেশ ব্যাংক থেকে অন্যান্য ব্যাংকগুলোর যে এখন বাস্তব অবস্থা রয়েছে, সেটা কিভাবে সামাল দেবেন? আওয়ামী লীগ রাজনীতি শেষ করে দিয়েছে, দেশ শেষ করে দিয়েছে, সব ধ্বংস করে দিয়েছে। একটা নির্বাচন করে ফেললাম, কেউ একজন আবার তার জায়গায় বসলাম এবং দখলদারিত্বের পুনঃস্থাপন হলো, সেটা তো আমাদের চাওয়া না। একটা ফ্যাসিস্ট সরকার পুরো রাষ্ট্র ব্যবস্থাটাকে, তার প্রতিষ্ঠানগুলোকে পকেটে ঢুকিয়ে শাসন করেছে। তাদেরকে বাদ দিলে হবে না। দেখছেন এসএটিভির লেট এডিশন। আলোচনা চলছে কতটা কাটলো মেঘ। আবারও যেতে চাই অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ স্যার আপনার কাছে। এই যে আলোচনা যেটি আমরা করলাম, ভারত বাংলাদেশের যে বৈরী সম্পর্ক, যেই এটিকে যদি এরকমভাবে বলা যায় কিনা স্যার, কৃত্রিম মেঘ সম্পর্কে ভারত যে আসলে কৃত্রিম মেঘ তৈরি করেছে, এই মেঘ আসলে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যে দুটি কাজ, সংস্কার এবং নির্বাচন, এটিকে বিলম্বিত করছে কিনা, বা এটিকে এই মেঘ আড়াল করে দিচ্ছে কিনা? মানে যেটা খেয়াল রাখা দরকার যে সংস্কার শেষ পর্যায়ে কিন্তু ওটা রাজনীতির বিষয়। ওটা আমি মনে করি, আমার যতটুকু ধারণা, ওটা রাজনীতিবিদদের বিষয়। আমি লিখে দিতে পারি যে এই বিষয়ে সংস্কার করতে চাই, কিন্তু সবটাই তো রাজনীতিবিদদের বা রাজনৈতিক দলদের মেনে নিতে হবে না। এটা রাজনীতির বিষয়। এটা হলো, আমি ডাক্তারের ব্যাপারে অনেক কিছু পরামর্শ দিতে পারি, কিন্তু শেষ সময় তো ডাক্তারই দরকার। তো আমার কাছে এটা মনে হয়েছে যত তাড়াতাড়ি
এবং অলরেডি ঘোষণা। ওই ডাক্তারদের উপরে যেন কেমন একটা অনাস্থা আছে। এক্স্যাক্টলি, আমার যতই অনাস্থা থাকুক, ডাক্তার উপর সমালোচনা থাকতে পারে, ডাক্তাররা অনেক কিছু ঠিক মতন করেনি, অনেক কিছু হতে পারে, কিন্তু যখন কঠিন রোগ হয় আমার কাছে ডাক্তারের কাছে যেতেই হবে। ঠিক মনে রাখতে হবে, রাজনীতিবিদ হতে পারে তাদের সমালোচনা আছে, তাদের অনেক ডেফিসিট আছে, হতে পারে। হয় আমি নিজে রাজনীতিতে নামতে হবে, যে সমালোচনা করে, আমি সবসময় তাই বলি আমার বন্ধুদের যে তোমরা রাজনীতিতে নামো না কেন। আর কেন শেষ সময়টা রাজনীতি, মানে আমি কথা হচ্ছে রাজনীতি বলতে কী বলে, যেই ব্যক্তি জনগণের সাথে রিপ্রেজেন্ট করছে সেটা তো রাজনীতির একটা অংশ। তো ওটা তো রাজনীতিবিদদের কাজ। তো সেই হিসাবে যত তাড়াতাড়ি, এবং আজকে দেখলাম যে ইউরোপিয়ান ইউনিয়ন তাদের সাথে কথা বলার পরে স্পষ্ট করেছে যে এই মাসের মধ্যেই ঘোষণা দেওয়া হবে সংস্কার এবং নির্বাচনের। এটা আমার মনে যত তাড়াতাড়ি রোড ম্যাপটা আসবে তত আমি মনে করি যে বিদেশি যারা আছেন, এমনকি মনে রাখবে ইনভেস্টার্স, তারাও বুঝতে পারবেন। এখানে একটা জিনিস কিন্তু খুবই একটা উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে, যেটা আমরা দেখলাম, যেই কী বলে অফশোর তেলের যে বিডিংয়ে কিন্তু কোনো বিদেশি কেউ কিন্তু বিড করেনি, কেউ আসেনি। হ্যাঁ, তাতে বোঝা যাচ্ছে যে সব বিদেশি ইনভেস্টার্সরা কেউ আসবে না যতদিন এই রোড ম্যাপ, নির্বাচিত সরকার যতদিন না আসবে, এক্স্যাক্টলি স্টেবিলিটি যতক্ষণ না হবে ততক্ষণ হবে না। এখন কথা হচ্ছে যে আমি মনে করি যদি যেহেতু ঘোষণা দেওয়া হয়েছে এবার যে এই মাসের মধ্যে দেওয়া হবে, সেটা যখন হবে একেবারে, এবং ওটা মনে রাখতে হবে রাজনীতিবিদদেরই মানতে হবে। এবং কিছু কিছু দল আমি মনে করি যে অলরেডি কি বলা হয় কাজ শুরু করে দিয়েছে। মানে আমাকে যদি বলা হয় অ্যাজ অ্যান অ্যাকাডেমিশিয়ান কেন এই লং মার্চ হচ্ছে, যদিও দুদু ভাই একটা ধারণা দিলেন, আমি মনে করি এই মোবিলাইজেশন বিএনপির দরকার, নির্বাচনের আগেই দরকার, কারণ আমার তো মোবিলাইজ করতে হবে। এবং এটা একটা ভালো কি বলা হয় বিষয়, যেটাকে নিয়ে জনগণকে মোবিলাইজ করাটা আমি মনে করি কাজে দিবে হয়তো ভবিষ্যতে। তো কথা অন্য কথায় যে আমি ওই সংস্কার কি কি হবে আমি হয়তো দেখতে চাইবো স্বাভাবিকভাবে, যেই 7-8টা কমিশন করা হয়েছে, 15টা কমিশন, 15টা ঠিক আছে, 15টা প্রথম 6টার সংস্কারগুলো করতে চান এই অন্তর্বর্তীকালীন সরকার। আচ্ছা ভাই, এখন কথা হচ্ছে যে এইটা মানতে তো হবে, কারণ এটা তো পার্লামেন্টে তো পাস করতে হবে, এটা তো এমনিতে তো আর কোনোভাবেই কিন্তু বৈধতা পাবে না যতক্ষণ পার্লামেন্ট না বসবে। অন্য কথা রাজনীতিবিদদেরই মেনে নিতে হবে। সেই প্রক্রিয়াটা যত তাড়াতাড়ি শুরু করা যায় তত আমি মনে করি একটা সরকারেরও স্টেবিলিটি এবং দেশেরও আমি মনে করি কাঠামোটা একটু শক্তিশালী হবে। ধন্যবাদ অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ স্যার। আবারও আসতে চাই বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ভাই, আপনার কাছে যে দুটি ব্যাপার, একটি হচ্ছে যে প্রধান উপদেষ্টা যে ইঙ্গিতটুকু দিয়েছেন যে আগামী মাসে সংস্কার এবং নির্বাচনের একটা রূপরেখা দেওয়ার একটা ইঙ্গিত দিয়েছেন, সেটি আসলে বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবে কতটা আশান্বিত করে এবং স্বস্তি দেয়। দ্বিতীয়ত যেটি ইমতিয়াজ স্যার বলছিলেন যে সংস্কারটা আসলে রাজনৈতিক বিষয়, রাজনীতিবিদদেরই আসলে করতে হবে, নির্বাচিত জনপ্রতিনিধিদের করতে হবে। আবার বিএনপির পক্ষ থেকে বা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এটাও আবার বলা হচ্ছে যে যৌক্তিক সংস্কারগুলো করেই যেন নির্বাচনটা যৌক্তিক, যেই যেমন নির্বাচন কমিশন আছে সংস্কার যেটুকু দরকার, যৌক্তিক যেমন পুলিশ বাহিনীর একটা সংস্কার দরকার আছে, যেটি না করলে আসলে নির্বাচনটা সুষ্ঠুভাবে করা কঠিন। সেই জায়গা থেকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এবং সর্বশেষ আপনার কাছ থেকে জানতে চাইব যে এই আসলে ভারত বাংলাদেশ বৈরী সম্পর্ক নির্বাচন এবং সংস্কারকে বাধাগ্রস্ত করছে। কথা হচ্ছে হাসিনা নির্বাচন দেয় মানে ভণ্ডামি করছে নির্বাচনের নামে। ওই সময় যারা নির্বাচিত হয়েছে তারা অন্য যে কোনো সময় অনেক প্রার্থী ছিল এমনিতে ইলেক্টেড হতে পারত, কিন্তু তারাও তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে, তার পরিবারের কাছে তারা ছোট হয়েছে, সমাজের কাছে, ইতিহাসের কাছে এইসব নির্বাচিত প্রতিনিধিরা একেবারেই মানে একটা চিহ্নিত ব্যক্তি হিসাবে, গণতন্ত্র বিরোধী ব্যক্তি হিসাবে এটা হাসিনা এটা করেছে। তো এখনও যদি আমি নির্বাচনটা সাধারণ মানুষের ভোটাধিকারটা না দিই তাহলে হাসিনার সঙ্গে কোনো পার্থক্য থাকবে না। গণতন্ত্র এখনো ফিরে আসে না। আর হাসিনার ভিতর পার্থক্য এই দীর্ঘ আন্দোলন সংগ্রাম লড়াই যে যার অবস্থান থেকে করেছে যথেষ্ট পারে। কেউ ইলেকশনে অংশগ্রহণ করে প্রতিবাদ করার চেষ্টা করছে, কেউ ইলেকশন বাইরে থেকে প্রতিবাদ করার চেষ্টা করেছে। একটাই ব্যাপার, একটা ভালো নির্বাচন হোক, জনসমর্থিত একটি সরকার আসুক। সেটি যদি এই সরকার মাথায় নিয়ে ডক্টর ইউনূস সেই জায়গা থেকে ভাবনা নিয়ে যদি বলেন অতি মানে সময়ের মধ্যে, কম সময়ের মধ্যে তিনি এটা ঘোষণা করবেন, আশাবাদের কথা। আর আমাদের পার্টির পক্ষ থেকে যৌক্তিক সময়ের মধ্যে একটি রোডম্যাপ দাবি করা হয়েছে, নির্বাচন দাবি করা হয়েছে।
আমাদের বিএনপির পক্ষ থেকে। তো যা কিছু হোক, আমি মনে করি যত সংকটই থাকুক দেশে, যদি এই নির্বাচনী ব্যবস্থার মধ্যে আমরা নিয়ে যেতে পারি জাতিকে, এই সংকট অনেকটাই কেটে যাবে। হ্যাঁ, যা কিছু এখন আছে, যেমন আমি যদি আপনাকে প্রশ্ন করি, গণঅভ্যুত্থানের জন্য তো পুলিশ বাহিনী দরকার হয়নি, প্রশাসন দরকার হয়নি, যারা চিহ্নিত ছিল যে এই সরকার টিকে রাখা, এরা আবার ভালো নির্বাচন করবে কেন? পুলিশ তো সেখানেই আছে। যদি 4 মাস আগে প্রথম সপ্তাহের মধ্যে তাদের বাড়ি পাঠিয়ে ছাত্রদেরকে ওখানে বসাই দেওয়া হয়তো 15 দিনের শর্ট একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করে, তাহলে বুঝতাম পরিবর্তন হয়েছে। পুলিশ তো পুলিশে আছে, লক্ষ্য পুলিশের জায়গায় 100 আমি বাড়ি পাঠিয়ে দিয়ে, এটা কোনো সংস্কার না। জাতি করবে নির্বাচন। এখন যারা ইলেকশন করতে যাবে না, কাদেরকে ঠেকানো দরকার সেটা জাতি জানে। সেই পরিবর্তন হয়ে গেছে। কে ঠেকাবে? জনগণের। পুলিশ রাস্তায় কি দেখেন নাকি? আড়ালে বসে বসে গেলে সিগারেট খায়, এছাড়া কিছু না। না, বাস্তব কথাটা আমি বুঝতে। যেমন এখানে পাটোয়ারি সাহেব যে একটা কথা বললেন যে বর্ডার কেন ক্লোজ হবে না, এখানে এত মানে 700-800 না কত যেন পালাই গেছে, কেন বর্ডার হবে না? অস্ত্রধারীরা, জঙ্গিরা এখানে আছে না। আমার কাছে মনে হচ্ছে এটা হাস্যকর ব্যাপার। কিসের বর্ডার? বর্ডারের উপাসে তো হাসিনা বসে আছে, বিখ্যাত খুনি, জগৎ বিখ্যাত লুটেরা, তাকে আমি কোলের মধ্যে নিয়ে আমি বর্ডার বন্ধ করে দিলাম। কি কয়েকটা শেষরা চোর পালাই গেছে, তাদেরকে ঠেকানোর জন্য। এটা তো যৌক্তিক না। একমাত্র পৃথিবীতে ভারত আর অতি সম্প্রতি সিরিয়ার প্রেসিডেন্ট রাশিয়ার বাশার আল আসাদ, এরা কখনো বলতে পারেন যে তারা সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। হাসিনা যাওয়ার আগ পর্যন্ত ভারতের অনেক কথা আমি বিশ্বাস করে নিতাম, কিন্তু হাসিনাকে রেখে কোন যুক্তিতে হবে? এটা কোনো মানে হয় না। যত অবৈধ অস্ত্র একটা মানে এখনকার প্রশাসন ক্লোজ করতে পারে, সব কোথায় গেল? হাসিনা তার সাধারণ একটা কর্মীকেও লাইসেন্স দিয়েছে অস্ত্র, সে তো অস্ত্র এখন ইন্ডিয়ায়। সামনের নির্বাচনে কি ইন্ডিয়া ভারত প্রভাবিত বা প্রভাব খাটানোর চেষ্টা করতে পারে এরকমের? শুধু পাবো না, দাসত্ব মানে দাসে রূপান্তরিত করেছিল, সেটা সে তো ফেরত চাবে। বিনা পয়সায় নামমাত্র মূল্যে আপনার বন্দর ব্যবহার করছে, করিডোর ব্যবহার করছে, কি ব্যবহার করে নাই ভারত, তো সেটি তারা তো আবার ফেরত যেতেই পারে। তো আমরা আমাদের মতো করে বাঁচার যে সিদ্ধান্ত বা চেষ্টা বা উদ্যোগ, যেমন বিভিন্ন রাজনৈতিক দল আছে আমাদের, এটা উনি বলছিলেন যে রাজনৈতিক দলকেই তাদের যোগ্যতা প্রমাণ করতে হবে যে আমরা আগামী দিনে এই জাতিকে আবার ঠিক ট্র্যাকে নিয়ে যেতে পারবো, কোন জায়গায় নিয়ে যাব। ধন্যবাদ শামসুজ্জামান দুদু ভাই। আমরা সর্বশেষ, আমাদের সময় প্রায় শেষ, সর্বশেষ আলোচনায় আসছে শামীম হায়দার পাটোয়ারি আপনার কাছে। এই একই প্রশ্ন যে আসলে এই যে ভারত বাংলাদেশ সম্পর্ক, এই বৈরী সম্পর্কটা আসলে নির্বাচনকে প্রভাবিত করতে পারে কিনা। দ্বিতীয় সম্পূরক আরেকটা প্রশ্ন রাখবো, যেটি বিএনপির ব্যাপারে ইমতিয়াজ স্যার বলেছিলেন যে এটা এই যে লং মার্চ কর্মসূচি, এটি আসলে একটা মোবিলাইজ করা, অর্থাৎ একটা পলিটিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে জাতীয় পার্টির আসলে এই ধরনের অ্যাক্টিভিটিস, সামনে তো জাতীয় পার্টিও নির্বাচনে আসবে। জাতীয় পার্টি অবশ্যই রাজনৈতিক কর্মকাণ্ড বাড়াবে। এখন আসলে টু বি অনেস্ট প্রচণ্ড ভিকটিম ছিল বিএনপি লাস্ট 16 বছর বা 18 বছর। আবার সেই ম্যাগনামিটি এটা বিএনপিকেই দেখাতে হবে দেশের স্বার্থে। দেখুন 14 সালে যদি ইনক্লুসিভ ইলেকশন হতো আওয়ামী লীগ হেরে যেত, 1800 যদি রাতের ভোট না হতো আওয়ামী লীগ হেরে যেত। সো আওয়ামী লীগ এই খারাপ কাজগুলো করেছে জেতার জন্য। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমার লিমিটেড অ্যানালাইসিস, যদি দেশে সুষ্ঠু ভোট হয়, সকল দল অংশগ্রহণ করে, তারপর বিএনপি জয়লাভ করবে। অর্থাৎ বিএনপির ভোটে জেতার জন্য একটা একতরফা ভোটের লায়াবিলিটি নেওয়ার কোনো প্রয়োজন নাই। আর যদি বিএনপি সেটা আগ বাড়িয়ে নেয় বা এনশিওর না করে, এটাও একটা প্রবলেম। আমি ব্যক্তিগতভাবে মনে করি আওয়ামী লীগ ভোটে, এটা পরিশীলিত আওয়ামী লীগ, ক্লিন আওয়ামী লীগ, গ্রিন আওয়ামী লীগ, নট দ্য আগের আওয়ামী লীগ, ডেফিনেটলি নিউ ফেস, নিউ ফিলোসফি, নিউ জুরিসডিকশন, আনার রাখার একটা দায়িত্ব বিএনপির উপর পড়ে গেছে। বৃহত্তম দল হিসাবে, অভিজ্ঞতাতম দল হিসাবে, ইনক্লুসিভ দল হিসাবে, যাদের ওয়ার্ড কমিটি আছে এবং যারা পপুলার, এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে পপুলার দল, এটা যেমন তাদের ফরচুন, এটা তাদের একটা লায়াবিলিটিও। পপুলার দল হওয়ার কারণে তারা অমুক দলকে বাদ দিয়ে ভোট করলে সেটা তাদের জন্য কাউন্টার প্রোডাক্টিভ হবে ইন দ্য লং রান। আওয়ামী লীগের মতো একটা অথরিটেরিয়ান দল একতরফা ভোট করে 11 বছর ছিল।
বিএনপির পক্ষে কিন্তু সেটা খুব কঠিন হবে, গ্লোবালি একটা একঘরে হয়ে যাবে। 14 রিপিট তো আমরা চাই না, এটা মাস্ট। তবে হ্যাঁ, যারা হত্যা করেছে, যারা দুর্নীতি করেছে, চিহ্নিত আছে, তাদেরকে অবশ্যই রাজনীতির মাঠে বাংলাদেশে রাখা উচিত না। আর ফ্র্যাঙ্কলি একটা কথা বলি, কথায় কথায় স্বাধীনতা সার্বভৌমত্ব অনেকে নিয়ে আসে, আমরা কেউ বেঁচে থাকতে আমাদের রক্ত দিতে 1 সেকেন্ড দেরি হবে না যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর কোনো দেশ অ্যাটাক করে। এই জুজুর ভয়টা তুলে রাজনীতি ঘোলাটে করার কোনো দরকার নেই। 1 মিনিট একটু আপনার কাছে জানতে চাইবো যে 30 সেকেন্ডে জানতে চাইবো যে আসলে এই বৈরী সম্পর্কটা আসলে নির্বাচনকে এবং সংস্কারকে প্রভাবিত আমার মনে হয় নির্বাচনকে এটা প্রভাব ফেলার কোনো সুযোগ নাই। বাংলাদেশের মানুষের যাকে ভোট দেয় তাকেই ভোট দিবে। তবে অন্তর্বর্তীমূলক ইলেকশন না হলে ওই সরকারকে রিকগনিশন না দেওয়ার একটা বিধান আছে। যেমন আপনি 14 সালের ইলেকশনের পরে অনেক দিন পর্যন্ত অনেক দেশ বাংলাদেশ ভিজিট করেনি, বাংলাদেশে অনেক দেশ ভিজিট করে প্রায় 2 বছর, ওইরকম একটি বৈরিতা আসতে পারে। ধন্যবাদ। 30 সেকেন্ডে একটু যেমন দুদু ভাই আপনার কাছে এবং স্যার আপনার কাছেও জানতে চাইবো যে সমমহদের পাটোয়ারি যেটি বলছিলেন যে বিএনপির এখন দায় হয়ে গেছে শুদ্ধ আওয়ামী লীগ, পরিশীলিত যে আওয়ামী লীগ সেটিকে নির্বাচনে নিয়ে আসা। 30 সেকেন্ডে একটু যদি। বিএনপির কোনো দায় নাই। ইমতিয়াজ স্যার, আপনি নিজেরা বলি নাই যে কাউকে নিষিদ্ধ করতে হবে, সে আসবে কিনা পালকি পাঠিয়ে তো আমি তাকে বাসায় নিয়ে আসবো না, স্যার আপনি পায়ে হেঁটে আসার যোগ্যতা থাকতে হবে। স্যার আপনি যদি এটা রাজনীতির উপরে ছেড়ে দেওয়াই ভালো। ধন্যবাদ। এবং জনগণের উপর ছেড়ে দেওয়াই ভালো। ধন্যবাদ স্যার। শেষ করছি এসটিভির লেট এডিশন সব পুনঃপ্রচারিত হয় প্রতিদিন সকাল 8টায়, দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে উপযুক্ত বিচার করে ছেড়ে দিতে হবে।